নমস্কার। ইউজিসি নেট জুন 2024 দুবার হলো, এখনও রেজাল্ট বেরোয়নি। যদিও ডিসেম্বর 2024-এর পরীক্ষা প্রায় আসন্ন, যদিও এখনও তার নোটিফিকেশান বেরোয়নি। নোটিফিকেশান আমরা আশা করতে পারি যে অক্টোবরের মাঝামাঝি করে যদি বেরোয়, তাহলে ডিসেম্বর মাসের শেষে অথবা একটু পিছিয়ে জানুয়ারি মাসে এই নেট পরীক্ষাটি হওয়া সম্ভব। কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেটের তারিখ আমরা ইতিমধ্যেই জেনে গেছি, ডিসেম্বর মাসেই ওয়েস্ট বেঙ্গল সেট হতে চলেছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রীর আমাকে জানাচ্ছেন যে একটা সাধারণ সমস্যায় অনেকেই আক্রান্ত হচ্ছেন, যে সাবজেক্টের পেপারটা তো মোটামুটি করে তারা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু জেনারেল পেপারে প্রস্তুতিতেও কিছুটা ফাঁক থাকছে। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে যখন রেজাল্ট বেরোচ্ছে, যেহেতু এখন আলাদা করে পেপার ওয়াইজ কাট অফটা উঠে গেছে, দুটো পেপার মিলিয়ে ফাইনাল স্কোর যখন দেখা যাচ্ছে যে সাবজেক্টের পেপারে তারা অনেকটাই ভালো করলেও জেনারেল পেপারে অনেকটা নম্বর কমে যাওয়ার জন্য তারা ফাইনালি কোয়ালিফাই করতে পারছেন না। তো এই সমস্যাটা কিভাবে দূর করা যায়, আমি আজকে এই ভিডিওতে ইউজিসি নেট বা ওয়েস্ট বেঙ্গল সেটের জেনারেল পেপার নিয়ে সাধারণভাবে আলোচনা করছি। আমরা জানি যে 10টা ইউনিটে গোটা সিলেবাসটা বিভক্ত জেনারেল পেপারে। সেই 10টা ইউনিট আমরা সবাই জানি, তবু একবার যদি আমরা মনে করার চেষ্টা করি যে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশান, কম্প্রিহেনশান, বিভিন্ন ধরনের রিজনিং অর্থাৎ ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, আইসিটি অর্থাৎ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি, এছাড়া পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট থাকছে, তার সঙ্গে থাকছে হায়ার এডুকেশান সিস্টেম। এইভাবে মোটামুটি করে 10টা ইউনিট আমরা পাচ্ছি। সেই 10টা ইউনিটের বলা থাকছে সিলেবাসে যে প্রত্যেকটা ইউনিট থেকে সমান সংখ্যক প্রশ্ন করা হবে, কিন্তু আমরা দিনের শেষে দেখি যে জেনারেল পেপারে যে 50টা প্রশ্ন আমাদের করতে হয়, 50 ইন্টু 2 100 নাম্বার, তো সেই 100 নাম্বারটা 10 করে 10টা ইউনিটে সমানভাবে বিভক্ত বেশ কয়েক বছর ধরেই থাকছে না। যদিও তাত্ত্বিকভাবে দেখলে হয়তো এনটিএ কর্তৃপক্ষ বা ইউজিসি কর্তৃপক্ষ দেখিয়ে দেবেন যে যে প্রশ্নটাকে আমরা হয়তো হায়ার এডুকেশানের প্রশ্ন ভাবছি, সেটা আসলে হয়তো টিচিং বা রিসার্চ অ্যাপটিটিউডেও ফেলা যায়। তো আমরা এই সিলেবাসটা সামগ্রিকভাবে দেখে যেটা বুঝলাম, যে যে সমস্ত ছাত্রছাত্রীরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এই পরীক্ষাটি অ্যাটেন্ড করেন, সেই আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীদের জন্য মূলত এই পরীক্ষা অ্যাটেম্প করার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দেয়, সেটা হচ্ছে ওই যে ম্যাথামেটিক্যাল রিজনিং এবং লজিক্যাল রিজনিং, এই দুটো পেপার তারা প্রথমেই প্রস্তুতি থেকে সামগ্রিকভাবে সরিয়ে রাখেন। তারা মূলত জোর দেন টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, হায়ার এডুকেশান সিস্টেম, এগুলোর ওপরে। আইসিটি বা ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজির ক্ষেত্রে হাল আমলে দেখা গেছে যে বেশ কিছু অ্যাব্রিভিয়েশান এবং কম্পিউটার সায়েন্স বা এই ধরনের সাবজেক্টের যে বেসিক জ্ঞান, সেগুলো থাকলে আইসিটি থেকে মোটামুটি প্রশ্ন করা যায়। কমিউনিকেশান থেকেও মাঝে মাঝে থিওরিটিক্যাল প্রশ্ন কিছু চলে আসছে, কিন্তু তাও সামগ্রিকভাবে নেটের যে ধরনের জেনারেল পেপারের বই, বাজার চলতি যে বইগুলো রয়েছে, তার মধ্যে যে কোনো দুটো বই পড়লে কমিউনিকেশানটাও হয়ে যায়। আমরা সবচেয়ে অবহেলা করি, যদি আমি জিজ্ঞাসা করি যে কোন ইউনিটটায়, এই 10টা ইউনিটের মধ্যে কোন ইউনিটটাতে আমরা সবচেয়ে অবহেলা করি, আমার যেটা মনে হয় 3 নম্বর ইউনিট, অর্থাৎ যেখানে আমরা কম্প্রিহেনশান নামক একটা জায়গা করতে চলেছি। কম্প্রিহেনশানে কি থাকে, একটা প্যাসেজ থাকে, সেখান থেকে কয়েকটা প্রশ্ন আমাদের উত্তর করতে হয়, যার উত্তরটা প্যাসেজের মধ্যেই লুকিয়ে থাকে। তো আমরা অনেকেই ভাবি যে এই এই কম্প্রিহেনশান এই ইউনিটটা নিয়ে কিভাবে প্রস্তুতি আর নেব, ওটা তো একটা আননোন প্যাসেজই দেবে। আমি যদি 100টা প্যাসেজও তৈরি করে যাই, সেখান থেকে তো আর কমন পাবো না। কিন্তু এটা অত্যন্ত ভুল ধারণা। বাংলা মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশুনো করে এসছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাংলা মাধ্যমে উচ্চ মাধ্যমিক অবধি পড়ে বা গ্র্যাজুয়েশানেও মোটামুটি করে পড়ে মাস্টার ডিগ্রিতে হয়তো কিছু সাবজেক্ট তারা ইংরাজিতে পড়েন বইপত্রের জন্য, কিন্তু সামগ্রিকভাবে ইংরাজি বই পড়া বা ইংরাজি খবরের কাগজ পড়া, অর্থাৎ ইংরাজি পড়ার অভ্যাস যাদের খুব কম বা প্রায় নেই বললেই চলে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই কম্প্রিহেনশানের ইউনিটটা বিরাট সমস্যার হয়ে দাঁড়ায়। কেন? সাধারণভাবে দেখা যায় প্যাসেজটা যথেষ্ট দীর্ঘ হয় এবং সেটা খুব তাড়াতাড়ি পড়ে এই সলভ করাটা তাদের পক্ষে দুর্বিষহ হয়ে দাঁড়ায়। ফলে অধিকাংশ ছাত্রছাত্রী যেটা করেন সেটা হচ্ছে যে এই কম্প্রিহেনশানটা
হয় তারা অ্যাটেম্প করেন, করে তারা যত সময়ই লাগুক না কেন ওই 5টা প্রশ্ন করতে যান। 5টা করলে ধরে নেওয়া যায় গড়েতে অন্তত 3 থেকে 4টে ঠিক হচ্ছে সেখানে। কিন্তু এটা করতে গিয়ে যে সময়টা তারা ব্যয় করে ফেলেন, তার জন্য পরে দেখা যায় যে কোথাও গিয়ে অন্যান্য যে প্রশ্ন তারা হয়তো পারতেন সেগুলো তারা দেখার সময় পেলেন না, কারণ সময়টা খুবই কম। এই সমস্যাটাকে আমি প্রথমে অ্যাড্রেস করছি যে আমরা আমাদের সাবজেক্টের পেপার যেরমভাবে প্রস্তুতি নিচ্ছি একটা রেগুলার বেসিসে, সেটা তো নেবই। দ্বিতীয়, জেনারেল পেপারের ক্ষেত্রে অন্যান্য ইউনিট যেভাবে পড়ছি তো পড়বই, কিন্তু এই ইউনিট 3টাকে আমরা যেন আমাদের প্রস্তুতি থেকে বাদ না দিই। আমরা এই জন্য কী করতে পারি? আমরা যে কোনো ইংরাজি খবরের কাগজ রোজ পড়ার একটা হ্যাবিট করতে পারি। দিনের মধ্যে আমরা 15 মিনিট 20 মিনিট বেছে নিলাম সকালবেলার দিকে, যে ইংরাজি খবরের কাগজ আমরা পড়লাম। বিশেষ করে পোস্ট এডিটোরিয়ালের যে পেজটা রয়েছে সেই পেজে আমরা বেশ কিছু যে আর্টিকেল সেগুলো পড়ার চেষ্টা করলাম। এমনি সরাসরি যে নিউজ পেপার রিপোর্টিং যেগুলো আছে, পলিটিক্যাল থেকে শুরু করে স্পোর্টস, যে জায়গাটা আমার পছন্দের আমি সেই জায়গাটা নিয়েও রোজ পড়তে পারি বেশি করে। এইভাবে রোজ ইংরাজি পড়ার মধ্যে থাকাটা খুব জরুরি। আমরা এর একটা অল্টারনেটিভ দেখতে পারি যে বিভিন্ন ইংরাজি বই আমরা পড়তে পারি। আজকাল তো থ্রিলারের খুবই বাজার, বাংলা থ্রিলারের পাশাপাশি ইংরাজি থ্রিলারও বহুদিন ধরেই তো আমরা পড়ে থাকি। তো সেই রকমভাবে আমরা একটা গল্পের বই পড়তে পারি। মোদ্দা কথা হচ্ছে যে আমি যত পড়ার অভ্যাসটা বাড়াবো ইংরাজি, তত কিন্তু খুব কম সময় আমরা একটি লাইন পড়ে ফেলতে পারবো। ফলে আমাদের ওই কম্প্রিহেনশনের যে ইউনিটটা সেটা করতে তুলনামূলকভাবে কম সময় লাগবে, কারণ পরীক্ষায় আমাদের কিন্তু এটা একটা অচেনা প্যাসেজই করতে হবে। কিন্তু এটা যদি আমরা কম সময় করে ফেলতে পারি, তাহলে আমরা যেরকম এই ইউনিট থেকে 10-এর মধ্যে অন্ততপক্ষে 8 তুলে ফেলতে পারবো, 6 থেকে 8, সেরকমভাবে অন্যান্য যে প্রশ্নগুলো সেগুলো অ্যাটেম্প করারও অনেক বেশি সময় পাবো। তো এই জন্য আমি ইউনিট 3 দিয়ে প্রথমে শুরু করলাম। যাদের জেনারেল পেপারে সমস্যা হচ্ছে তারা কিন্তু এই ইউনিট 3 এর জন্য অভ্যেসের একটা সময় দিনের মধ্যে বেছে নিলে উপকৃত হবেন বলে আমার মনে হয়। এটা গেল ইউনিট 3 এর কথা। এরপরে হলো যে ওই যে 2 ধরনের যে রিজনিং, তার মধ্যে আমরা যেটা করি, আমরা কিন্তু সিলেবাসটা ভালো করে দেখি না। অধিকাংশ ক্ষেত্রেই আমরা যে যারা বিভিন্ন কোচিংয়ে পড়তে যাই তারা তো ওখানে যা স্টাডি মেটেরিয়াল দেয় সেগুলো নিয়ে বসে থাকি। পরীক্ষার আগে হয়তো একটু ঝালাই বা যখন মক টেস্ট নেওয়া হয় তখন তাই করি। অথবা আমরা কিছু বাজার চলতি বই কিনে ফেলি। বইতে অবশ্যই বইগুলোতে সিলেবাস ওয়াইজই লেখা আছে, কিন্তু আমরা সাধারণভাবে, আমার যেটা মনে হয়, আমি যদি আপনাদের অভিজ্ঞতার সাথে না মেলে আমাকে কমেন্টে জানাতে পারে, যে ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের যে জায়গাটা আছে, ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে আমরা ধরে নিই যে এইগুলো তো মানে এখন আর এই বয়সে এসে এমএ পড়েছি বা এমএ পড়ছি, অঙ্ক থেকে বহু দূরে, ফলে আবার ওই সেই দূরত্ব গতিবেগের অঙ্ক, তারপরে বিভিন্ন রকমের ওই রিলেটিভ ভেলোসিটির অঙ্ক, এগুলো করার বা বিভাজ্যতার নিয়ম, ভগ্নাংশ, এগুলো করার কি দরকার আছে? তার থেকে এখান থেকে যা আসবে মোটামুটি ওই তো 10 নাম্বার আসবে, 2-4 নাম্বার পেলেই আমার যথেষ্ট, ও মোটামুটি করে একটা প্র্যাকটিস পরের দিকে করে নেব, করে আমরা এই ইউনিটটাকে বাদ দিয়ে দিই। আর লজিক্যাল রিজনিং থেকে আমরা খালি সিরিজ করে যাই, সংখ্যার সিরিজ কি অ্যালফাবেট সিরিজ, এগুলো করে আমরা ভাবি যে ব্যাস আর আমাদের কিছু লাগবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যদি লজিক্যাল রিজনিংয়ের সিলেবাসটা দেখি তাহলে দেখব যে এই সিরিজ ছাড়া আরও অনেক জিনিসপত্র রয়েছে লজিক্যাল রিজনিংয়ে, যেগুলো আমরা কিন্তু অনেক সময় টাচই করি না। এগুলো সম্পূর্ণ প্রস্তুতিবিহীন অবস্থাতে আমরা পরীক্ষার হলে যাই, গিয়ে আমরা যদি দেখি যে ওই একটা সিরিজ এসছে, সেটাকে নিয়ে কিছুক্ষণ ধরে আমরা লড়লাম, যদি সেইটা সলভ করতে পারি তাহলে হয়ে গেল, ব্যাস আমরা খুশি। কিন্তু এটা না করে আমরা যদি ওই লজিক্যাল রিজনিংয়ের ভেতরটা দেখি যে অনেক কিন্তু ইনফরমেটিভ প্রশ্নও রয়েছে, সেই ইনফরমেটিভ প্রশ্নগুলো কিন্তু আমরা তৈরি করে যেতে পারি আগে থেকে। এইটা কিন্তু ভীষণভাবে দরকার। বিশেষ করে যে ইন্ডিয়ান লজিকের যে পোর্শনটা রয়েছে সেখান থেকে কিন্তু এই আগের বারেই প্রশ্ন এসেছিল যে বিভিন্ন দার্শনিকদের নাম, মুনি ঋষিদের নাম এবং তাদের যে বিভিন্ন দর্শনের শাখা সেগুলোকে ম্যাচিং করতে দিয়েছিল। এই জাতীয় যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমরা তথ্যভিত্তিক প্রশ্ন, এগুলোর জন্য কিন্তু আমাদের ওইখানে গিয়ে কোনো অঙ্ক কষা বা কোনো সিরিজ সলভ করার মতন ইনস্ট্যান্ট কোনো সলিউশনের জায়গা নেই। এটা আমরা আগে থেকে পড়ে গিয়ে কিন্তু করতে পারি। এই জায়গাগুলো আমাদের দেখে নিতে হবে।
ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে এরকম মানে এই সময় দাঁড়িয়ে এখন যা চাকরির অবস্থা, অনেক পরীক্ষার্থী কিন্তু একাধিক চাকরির পরীক্ষা যেরকম দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তার পাশাপাশি নেট সেট দিচ্ছেন। তো তাদের কিন্তু অঙ্ক আলাদা করে প্র্যাকটিস করতেই হচ্ছে। কিন্তু যারা শুধুমাত্র নেট বা সেটের ভরসায় আছেন তাদেরও আমি বলবো যে এই অঙ্কটা কিন্তু অন্তত 6 মাস ধরে একটু প্র্যাকটিস করার দরকার রয়েছে। যে কোনো 9-10 স্ট্যান্ডার্ডের এরিথমেটিকের বই থেকে আমরা কিন্তু এটা অভ্যেস করে নিতে পারি 7, 8, 9, 10-এর সিলেবাস মোটামুটি দেখলে। কারণ এই বছরে নেট পরীক্ষায় একটা খুব অত্যন্ত সহজ প্রশ্ন দিয়েছিল, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। এবং যদি কেউ আগ্রহী থাকেন আমার পেজে গিয়ে দেখবেন যে ওই চাকরির পরীক্ষার অঙ্ক বলে একটা সিরিজ করা রয়েছে, সেখানে বিভাজ্যতার নিয়ম থেকে শুরু করে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের বিভিন্ন ট্রিক্স শেখানো আছে, শর্টকাট মেথড শেখানো আছে এবং সামগ্রিকভাবেও বোঝানো আছে। সেগুলো দেখে নিতে পারেন। যে কোনো ধরনের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বই থেকে কিন্তু এই জায়গাটা যদি আমরা মাস 6 বা অন্তত 3-4 মাসও প্র্যাকটিস করি তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন করে ফেলতে পারবো। এইভাবে আমরা 3টে ইউনিট নিয়ে মোটামুটি করে বললাম। এরপরে হচ্ছে আইসিটি ইউনিটটা নিয়ে মোটামুটি সবাই পারেন, যাদের মিনিমাম একটা কম্পিউটারের জ্ঞান আছে বা কম্পিউটারের যে কোনো একটা বেসিক জায়গার বই আমরা যদি পড়ি এবং অ্যাব্রিভিয়েশানগুলো যদি দেখে যাই তাহলে এখান থেকে আমরা কিছুটা প্রশ্ন অ্যাটেম্প করতে পারবো। এরপর যে ইউনিটটাকে আমরা মোটামুটি করে বাদ দিই সেটা হচ্ছে ইউনিট 9। এটা এতটাই বড় ইউনিট, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বলা আছে। সাধারণভাবে এটাকে আমরা এখান থেকে শুধু এনভায়রনমেন্টের অংশটাকে পড়ে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এটা ঘটনা যে বিভিন্ন পলিউশান, হ্যাঁ, সয়েল থেকে শুরু করে এয়ার, ওয়াটার, এগুলোর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। বিভিন্ন আর্থ সামিট, হ্যাঁ, তারপরে ওই দূষণের হার, মাত্রা, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, জিকে টাইপ প্রশ্ন থাকে। কিন্তু এর বাইরেও কিন্তু অসংখ্য প্রশ্ন আসতে পারে। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সিলেবাসটা দেখি তাহলে দেখব যে সেখানে গভর্নমেন্ট পলিসি বা এই জাতীয় বিভিন্ন ডেভেলপমেন্টের যে অংশ সেটাও কিন্তু যুক্ত আছে। ফলে হাল আমলের যে কারেন্ট অ্যাফেয়ার্স বলে যেটাকে, সেই সময় সরকার উন্নতির জন্য, ডেভেলপমেন্টের জন্য কী কী স্টেপ নিচ্ছেন, কী কী গুরুত্বপূর্ণ জায়গা তারা কভার করেছেন, সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। এমনকি আমি বলবো যে ধরুন এই যে চন্দ্রযান বা সৌরযান, এগুলোর প্রশ্ন কিন্তু পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মডিউলে বা ইউনিটে আসাটা অস্বাভাবিক নয়। ফলে এই ইউনিটটা আমরা যদি সিলেবাস দেখি দেখব যে এটাতে অনেক কিছু কভার করতে হচ্ছে। তো এটার প্রস্তুতিটাও একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতির দরকার। মানে একটা নেট শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে আগে অন্তত 3-4 মাস সময় থাকতোই, এখন এই সময়টা ক্রমশ কমে আসছে। দেখুন জুনের নেটের রেজাল্ট এখনও বেরোয়নি, আবার ডিসেম্বরের নেট চলেই এলো, প্রায় নোটিফিকেশান যদিও বেরোয়নি। তাহলে আমাদের হাতে সময়টা যেহেতু কমে যাচ্ছে, আমরা 3 নম্বর নেটটাকে যদি টার্গেট করি, প্রথম নেটটা দেয়া থেকে 3 নম্বর নেটে গিয়ে আমরা এই ইউনিটটা কিন্তু কভার করে ফেলতে পারি। অর্থাৎ অন্তত পক্ষে 6 থেকে 8 মাস সময় এই ইউনিটটার জন্য দিতে হবে। যদি কেউ নাও দিতে পারি অন্তত 3 থেকে 4 মাস এইখানে একদম সিলেবাস ধরে, মাইক্রো লেভেলে সিলেবাস ধরে আমরা দেখব যে কি কি জায়গা কভার করা নেই। এ প্রসঙ্গে আমি বলবো যে বাজার চলতি, আমি সবসময় এটা বলে থাকি, আগের ভিডিওতেও বলেছি যে কি বই কিনবেন সেটা বড় কথা নয়। আপনি কলেজ স্ট্রিটের বইয়ের মার্কেটে যান, গিয়ে অসংখ্য দোকান রয়েছে, সেখানে গিয়ে আপনি বইগুলো নেড়ে চেড়ে দেখুন, যে বইয়ের ভাষা আপনার কাছে সহজতর মনে হচ্ছে আপনি সেইটা কিনবেন। কারণ আপনাকে পড়তে হবে। আমি ইউটিউব চ্যানেলে একটা বইয়ের বিজ্ঞাপন করে দিলাম, হ্যাঁ, তাতে কিন্তু আমারও কোনো লাভ নেই, আপনারও কোনো লাভ নেই। আমি সাজেস্ট করার থেকে আপনার যে বইটার ভাষা ভালো লাগছে আপনি সেটা কিনবেন। মনে রাখবেন সব বই 19-20, হ্যাঁ, সে যারই বই হোক না কেন, জেনারেল স্টাডিজের ক্ষেত্রে বলছি, জেনারেল পেপারের ক্ষেত্রে। তো কিন্তু আমি বলবো অন্তত 2টো বই কিনতে, এবং 2টো বইয়ের মধ্যে একটা আপনি যদি পুরনো বই জোগাড় করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার পয়সাটা কিছুটা কম লাগবে। আরেকটা আপনি নতুন বই কিনে নিলেন যেখানে কোশ্চেন পেপারগুলো আপ টু ডেট রইল। এইভাবে 2টো ভিন্ন রাইটারের বা ভিন্ন পাবলিকেশানের বই যদি কেনেন তাহলে জেনারেল স্টাডিজের এই জায়গাটা কভার হয়ে যাবে। এবার বাকি থাকলো ওই একদম শুরুতে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউডের জায়গাটা, কমিউনিকেশানের জায়গাটা আর হায়ার এডুকেশান সিস্টেমের জায়গাটা। হায়ার এডুকেশান সিস্টেম থেকে আমি আগেও বলেছি এটা কিন্তু বেশ কিছুটা অংশ ওই কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গেও জুড়ে যেতে পারে। অর্থাৎ ধরুন এই বছরে আমাদের দেশে ধরুন নতুন 4টে সেন্ট্রাল ইউনিভার্সিটি খোলা হলো, তাহলে সেই তথ্যটা আপনাকে কিন্তু রেডি রাখতে হবে, প্রশ্ন আসতে পারে।
বা এই যে বিভিন্ন গভর্নমেন্ট অ্যাক্টে, সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাক্টে যে ইউনিভার্সিটিগুলো তৈরি হচ্ছে সেই অ্যাক্টগুলো মনে রাখা। ভারতের বিভিন্ন যে শিক্ষা কমিশন, এই শিক্ষা কমিশনটা যেমন টিচিং অ্যাপটিটিউডেও আসতে পারে, আবার এই হায়ার এডুকেশনের মধ্যেও আসতে পারে। এবং এই এনইপি 2020 আপনি অনলাইনে সার্চ মারলেই এনইপি 2020 যে পিডিএফ অর্থাৎ সরকারি যে তথ্য সেইটা আপনি পেয়ে যাবেন। আপনি সেইটাকে পড়ুন আগে, দেখবেন যে এনইপি 2020 নিয়ে সরকারি যে মূল বক্তব্য সেটা কি রয়েছে, এবং ওইটার শেষে দেখবেন ওই পিডিএফের শেষে একদম প্রচুর অ্যাব্রিভিয়েশান আছে আলফাবেটিক্যালি। সেই অ্যাব্রিভিয়েশানগুলো আপনার টিচিং অ্যাপটিটিউডও কাজে লাগতে পারে, আবার এখানেও কাজে লাগতে পারে। এই অ্যাব্রিভিয়েশানগুলো পড়লেন। বিভিন্ন শিক্ষা কমিশন থেকে তো প্রশ্ন গত বছরেও এসছে, প্রতি বছরই একটা দুটো করে আসে, সেটা আপনি হায়ার এডুকেশানেও ধরুন কি টিচিং অ্যাপটিটিউডেই ধরুন, আপনার এই জায়গাটা খুব জরুরি। এবং আবারও বলছি যে মাইক্রো লেভেলে যে সিলেবাসটা থাকছে সেই সিলেবাসটা আপনি ইউজিসির ওয়েবসাইটে যান বা আপনি নেটে সার্চ করুন, দেখবেন যে মাইক্রো লেভেলে যে সিলেবাসটা বেরিয়েছে, এই যে 10টা ইউনিট তার মধ্যে যে ছোট ছোট করে আবার অংশ দেওয়া রয়েছে সেইটা কিন্তু ধরে ধরে আপনাকে তৈরি করতে হবে। হায়ার এডুকেশান সিস্টেমটা একটু ভাস্ট হলেও এটা কিন্তু তৈরি করে নেওয়া সহজ। এবং এনইপি 2020 আন্ডারে এখন যে সিসিএফ চলে এসছে, সেই সিবিসিএস এর সঙ্গে সিসিএফ এর কি পার্থক্য, কোন কোন জায়গায় একদম কারিকুলাম অ্যান্ড সিলেবাস ধরে আপনি আপনার সাবজেক্টের সিলেবাসটাও যদি দেখেন তাহলেও আপনি পার্থক্যটা বুঝতে পেরে যাবেন। এগুলো খুব জরুরি এই ইউনিটটা বিশেষ করে। এরপরে পড়ে থাকছে টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। যারা এই শিক্ষাবিজ্ঞানের সঙ্গে যুক্ত তাদের জন্য তো খুবই এই ইউনিট দুটো আনন্দের, এবং এই ইউনিট দুটোকে তুলনামূলকভাবে সহজ বলা হয়। যে কোনো ওই স্ট্যান্ডার্ড যে কোনো দুটো বই থেকে যদি এই ইউনিট দুটো আমরা প্র্যাকটিস করে যাই তাহলে এই দুটো ইউনিট নিয়ে হয়ে যাবে, এটা নিয়ে কারুর খুব একটা সমস্যা হয় বলে আমি শুনিনি। কমিউনিকেশানের ক্ষেত্রে এক্ষেত্রে আমি বলবো যে বাজার চলতি যে কোনো দুটো বই দেখে এবং নেটের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে এই জায়গাটা তৈরি করতে এখান থেকে মোটামুটি করে আমরা 4 নম্বর মতন ধরে এগোতে পারি। এবার হচ্ছে কাট অফের গল্প। আমরা মোটামুটি করে বুঝতে পারছি যে 180 থেকে 210-এর মধ্যে প্রতি বছর এটা পাল্টায়। এই রেঞ্জটার মধ্যে যদি আমরা রাখতে পারি আমাদের স্কোরটাকে তাহলে সেটা সেফ স্কোর। তো এই রেঞ্জের মধ্যে রাখতে গেলে সাবজেক্টের পেপারের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় যে সাবজেক্টের পেপারে মোরাললেস প্রতি বছরই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, তার মানে খুব অতি সহজ এরম প্রশ্ন হয় না, হলে আবার কম্পিটিশান বেড়ে যাবে সেখানে। কিন্তু যদি খুব শক্ত হয়ে যায় তাহলেও সাবজেক্টের পেপার মোটামুটি করে পড়ে গেলে 130-এর আশপাশে যদি আমি স্কোর ধরে নিই অ্যাভারেজে, তাহলে ওই 180 টু 210-এর আমি আপার রেঞ্জটা ধরছি, কারণ ওদিকে যদি 180 মানে কোশ্চেন কঠিন হয়েছে ধরে নিই তাহলে এদিকে 130 আমি পাচ্ছি না, সেখানে 110-এর আশপাশে যদি আমি পাই 120-র আশপাশে, তাহলে আমাদের ফার্স্ট পেপারে 60 থেকে 70 এটা সেফ স্কোর বলে আমি মনে করি। এটা আমার মত। কোশ্চেন যেরকমই হোক, এখন কোশ্চেন খুব সহজ হয়ে গেলে সেটা 70-এর জায়গায় আমাকে 74 বা 76 এরকম একটা জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু 80-র ওপরে নিয়ে যাওয়াটা মানে খুবই কঠিন জেনারেল পেপারে আমি বলবো। তবে নিয়ে যে যায় না লোকে তা নয়, অনেকেই নিয়ে যাচ্ছে আজকাল, কিন্তু তাও আমি মোটামুটি করে ধরছি যে 60 অ্যাবভ, এবং যদি খুব কঠিন প্রশ্ন হয় এবং 60 টু 70, 72, 74 এর মধ্যে যদি আমরা রাখতে পারি জেনারেল পেপারে, তাহলে আমার সাবজেক্ট পেপারটা যদি একটু কমও হয় তাহলেও কিন্তু আমি মেকআপ করে ওই সেফ স্কোরে পৌঁছে যেতে পারবো। তো এ তো গেল একটা মাইক্রো লেভেলে এই ম্যাক্রো লেভেলে আলোচনা। এরপরে আমি নেক্সট ভিডিওগুলোতে মাইক্রো লেভেলে ইউনিট ধরে দেওয়ার চেষ্টা করব। কোন ইউনিট নিয়ে আগে বললে সুবিধা হয়, সমস্যা বেশি, সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, তাহলে সেইভাবেই আপনাদের যে দাবি সেটা মেনেই আমি আলোচনাটা কন্টিনিউ করব। আপাতত এইটুকুনি। সবাই ভালো থাকুন, নেটের প্রস্তুতি এগিয়ে চলুক। এবং আমি একটা কথাই বলবো যে অনেকেই জিজ্ঞাসা করছেন যে নেট কি পেছবে, এখনও তো নোটিফিকেশান বেরোলো না, আগের নেটের রেজাল্ট বেরোলো না। আগের নেটের রেজাল্টের সঙ্গে এই নেট হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের সময় এমন দেখা গেছে যে নেট পরীক্ষার 2 দিন আগে রেজাল্ট বেরিয়েছে, কিন্তু মূল কথা যেটা, যদি পরীক্ষা পেছয়েও আমরা টার্গেট ধরে নেবো যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেতেই পরীক্ষা হচ্ছে, এই টার্গেট ধরে যদি আমরা এগোই, পরীক্ষা যদি একটু পেছয়েও আমরা বাড়তি সময় পেয়ে যাব। কিন্তু যদি আমরা জানুয়ারি মাস ধরেই এগোই আর পরীক্ষা যদি ডিসেম্বরই হয়ে যায়, তখন কিন্তু আমাদের কাছে প্রস্তুতির সময়টা কমে যাবে। আশা করি প্রস্তুতি সবার শুরুও হয়ে গেছে, এবং জুনের নেট যেহেতু দেরি করে হয়েছে সেই পূর্ব প্রস্তুতির রেস ধরে এই ডিসেম্বরের প্রস্তুতি এগিয়ে চলুক। কার কি বক্তব্য
আমাকে কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।